আজ আমাদের রিটেল সেলস অ্যান্ড অপারেশনের কোর্সে 6 নাম্বার ক্লাস। তো আমি আপনাদের মেন্টর হিসেবে আছি কবিতা মহন্ত। আমরা গত ক্লাসে রিটেল সেলস প্রসেস এবং সেলিং টেকনিক সম্পর্কে শিখেছিলাম। তো আজ আমরা এমন একটা বিষয় শিখব যা একজন সফল সেলস এক্সিকিউটিভের সবচেয়ে একটা বড় শক্তি, আর সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। একজন ধরুন একজন কাস্টমার আপনার কাছে একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলেন, কিন্তু আপনি উত্তর দিতে পারলেন না। তো তাহলে কি সেই কাস্টমার আপনার উপর বিশ্বাস করবে? বলেন তো আপনারা একটু। প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে চাওয়ার পর আপনি উত্তর দিতে পারলেন না, তো সেই কাস্টমার কি আপনার উপর বিশ্বাস হবে বা সে বিশ্বাস করবে? অবশ্যই না। হুম। তাই একজন ভালো সেলস পার্সনের প্রথম গুণ হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে একটা সম্পূর্ণ জ্ঞান রাখা। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে প্রোডাক্ট সম্পর্কে জানতে হয়, কাস্টমারকে কিভাবে সেটা বুঝিয়ে বলতে হয়, এবং কিভাবে প্রোডাক্ট নলেজ ব্যবহার করে আমরা আমাদের বিক্রিটা বাড়াতে পারি। তো আমি নিচে এই যে সাবটাইটেল হিসেবে লিখে রেখেছি, নোয়িং ইওর প্রোডাক্ট বিল্ডস কাস্টমার ট্রাস্ট। অর্থাৎ আপনি যখন প্রোডাক্ট সম্পর্কে জানবেন বা কাস্টমারকে জানাবেন সেই সম্পর্কে, তখনই কিন্তু কাস্টমারের বিশ্বাসটা আমরা অর্জন করতে পারবো। তো আজকে আমাদের লার্নিং অবজেক্টিভস গুলো হচ্ছে, প্রথমে আমরা জেনে নিব আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। তো ডিফাইন ডিফাইন প্রোডাক্ট নলেজ, অর্থাৎ প্রথমে আমরা জানবো প্রোডাক্ট নলেজ বলতে কি বোঝায়। এরপর আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট নলেজ, কেন একজন সেলস এক্সিকিউটিভের প্রোডাক্ট সম্পর্কে ভালো জ্ঞান বা ভালো ধারণা থাকা উচিত বা জরুরি, সেটা সম্পর্কে জানবো। এরপর আইডেন্টিফাই প্রোডাক্ট ফিচার্স অ্যান্ড বেনিফিটস, আমাদের হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের ফিচার বৈশিষ্ট্য এবং প্রোডাক্টের বেনিফিট অর্থাৎ উপকারিতা সম্পর্কে পার্থক্য কি সেটা শিখব, এবং কাস্টমারের কাছে এটা সুন্দরভাবে উপস্থাপন করাটাও শিখব। এরপর লার্ন প্রোডাক্ট ক্যাটাগরিজ, অর্থাৎ রিটেল স্টোরে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে, এক ধরনের প্রোডাক্ট থাকবে না। তো সেই বিভিন্ন ধরনের প্রোডাক্টটা আমরা শ্রেণীবিভাগ করা শিখব, সেগুলো সম্পর্কে জানবো। এরপর এক্সপ্লেইন প্রোডাক্ট স্পেসিফিকেশনস, অর্থাৎ স্পেসিফিকেশন বলতে নির্দিষ্ট করে যে প্রোডাক্টটা চাচ্ছেন সেটা আমরা কিভাবে বুঝায় বলবো সে সম্পর্কেও আমরা শিখব। এরপর কম্পেয়ার সিমিলার প্রোডাক্টস, অর্থাৎ দুইটা প্রোডাক্টের মধ্যে পার্থক্য কিভাবে সহজভাবে বুঝিয়ে বলতে হয় সেটাও আমরা শিখব। এরপর রিকম রিকমেন্ড দ্য রাইট প্রোডাক্ট, অর্থাৎ কাস্টমারের প্রয়োজন আর হচ্ছে কাস্টমারের বাজেট অনুযায়ী আমরা তাকে যেটা আমাদের সঠিক প্রোডাক্ট তো সেটা নির্বাচন করার কৌশল সেটাও আমরা শিখব। এরপর বিল্ড কাস্টমার কনফিডেন্স, শেষে আমরা শিখব কিভাবে প্রোডাক্ট নলেজের মাধ্যমে আমরা কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারি বা কাস্টমারের সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রোডাক্ট প্রোডাক্ট নলেজ বলতে একটি পণ্য সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞানটাকে বোঝায় নিজের মধ্যে। সরি। তো প্রোডাক্ট নলেজ বলতে একটা পণ্য সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখাটাকে বোঝায়। যেমন পণ্যের বৈশিষ্ট্য হতে পারে, পণ্যের উপকারিতা, অথবা পণ্যটা কিভাবে ব্যবহার করে এই সম্পর্কিত। তা আমি এখানে ইংলিশে লিখে রেখেছি যে হোয়াট ইজ প্রোডাক্ট নলেজ। তো ডেফিনেশন, সেটার সংজ্ঞা হচ্ছে, product knowledge is the complete understanding of a product's features, benefits, specifications, price, warranty, uses and limitations. অর্থাৎ প্রোডাক্ট নলেজ অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখা বলতে বোঝায় প্রোডাক্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানা, প্রোডাক্টের বেনিফিটস অর্থাৎ উপকারিতা সম্পর্কে জানা, এরপরে স্পেসিফিকেশনস তার গুণগত মান,
তারপর প্রাইস, সেটার দাম, ওয়ারেন্টি, সেটা আর কি কত বছর বা কতদিন আমাদের কাছে ভালো থাকবে, এটার একটা ওয়ারেন্টি। এবার ইউজের, সেটার ব্যবহার। তারপর লিমিটেশন, কিছু সীমাবদ্ধতা। তো প্রোডাক্ট নলেজ বলতে এই সবগুলো বিষয়কে মূলত বোঝায়। তো এরপর আমি একটা প্রশ্ন রাখছি যে হোয়াই এভরি সেলসম্যান মাস্ট নো দেয়ার প্রোডাক্টস, অর্থাৎ প্রত্যেকটা রিটেল কর্মীর কেন প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান রাখা জরুরি। তো একজন সেলস এক্সিকিউটিভের বা প্রোডাক্ট রিটেল কর্মীর যদি নিজের প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে তিনি নাই জানেন, তাহলে কিন্তু কাস্টমারের তিনি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো ফলে কি হবে, কাস্টমারের বিশ্বাস তার প্রতি কমে যাবে এবং বিক্রি নাও হতে পারে। আর একজন সেলসম্যানের জানা জরুরি যে প্রোডাক্ট কি কাজে ব্যবহার হয়, প্রোডাক্টের প্রধান ফিচার্স, তার বৈশিষ্ট্যগুলা কি কি, সেটার বেনিফিট, সেটার উপকারিতা কি কি, প্রাইস কত, ওয়ারেন্টি কত, সেটা সীমাবদ্ধতা আছে কিনা, তো এই সম্পর্কে অবশ্যই তার জানা দরকার। এরপর রোল অফ প্রোডাক্ট নলেজ ইন রিটেল। এই যে রিটেইলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ কাস্টমার অনেক সময় প্রোডাক্ট সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করেন। তো যদি একজন রিটেল কর্মী সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে নাই পারেন, তাহলে কাস্টমারের বিশ্বাস তার প্রতি ভেঙে যাবে। আর যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, তখন কাস্টমারের বিশ্বাস বাড়বে। তারপরে প্রোডাক্ট কেনার একটা সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। এই জন্য প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান রাখাটা অতীব জরুরি। তো আমরা এই স্লাইডটা বুঝছি? কোনো সমস্যা আছে কারো? জি, বুঝছি। আচ্ছা। তো এর পরের স্লাইডে আমরা জানবো ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট নলেজ, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান রাখাটা কেন গুরুত্বপূর্ণ। তো ভাবুন, একটা দোকানে দুইজন সেলস এক্সিকিউটিভ কাজ করেন। তো একজন তার প্রোডাক্ট সম্পর্কে তিনি সবকিছুই মোটামুটি জানেন, কাস্টমার তাকে যেটাই জিজ্ঞেস করেন তিনি সেটাই সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন। আবার দ্বিতীয় জন, আহ, যিনি মিউট করেননি তিনি মিউট করে নেবেন। আবার দ্বিতীয় জন প্রোডাক্ট সম্পর্কে তেমন কিছু জানে না, কাস্টমার যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তো তখন তিনি বলেন যে সরি আমি জানি না। তো এখন আপনারাই বলুন যে কাস্টমার কাকে বেশি বিশ্বাস করবে, প্রথম জনকে যিনি সবকিছু জানেন, নাকি দ্বিতীয় জনকে যিনি কিছুই বলতে পারেন না প্রোডাক্ট সম্পর্কে? কাকে বিশ্বাস করবে কাস্টমার? প্রথম জনকে। হ্যাঁ, অবশ্যই প্রথম জনকে, কারণ তিনি প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা রাখেন। তো এখানে আমরা শিখবো কেন এই ধারণা রাখাটা গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আছে বিল্ড কাস্টমার ট্রাস্ট, অর্থাৎ যখন আপনি প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন কাস্টমারকে, তো তখন কাস্টমারের বিশ্বাসও কিন্তু আপনার উপর আসবে। কাস্টমার আপনাকে বিশ্বাস করবে। আর বিশ্বাস যদি তৈরি হয় তখন প্রোডাক্ট বিক্রি করার সম্ভাবনাও বেড়ে যাবে। এরপর ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার যদি তার প্রয়োজন অনুযায়ী সঠিক প্রোডাক্ট পান, তাহলে কিন্তু তিনি সন্তুষ্ট হবেন, আর সন্তুষ্ট হলে ভবিষ্যতে আপনার দোকানে কিন্তু তিনি আবারও আসবেন। এরপর ইনক্রিজেস সেলস, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে আপনি কাস্টমারের কাছে উপযুক্ত যে প্রোডাক্টটা সেটা তাকে সাজেস্ট করতে পারছেন। তো তখন উপযুক্ত প্রোডাক্ট যখন আপনি কাস্টমারকে দিবেন, তখন আপনার দোকানের বিক্রিও কিন্তু বাড়বে। এরপর অ্যান্সার কাস্টমার কোশ্চেন্স কনফিডেন্টলি, অর্থাৎ কাস্টমার কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতে পারে আপনাকে। যেমন ধরেন কোনো মোবাইলের ক্ষেত্রে যে এটার ওয়ারেন্টি কত, এটা ব্যাটারি কতদিন চলবে, বা এটার মডেল ভালো কিনা। তো তখন আপনি যদি আত্মবিশ্বাসের সাথে সবগুলা প্রশ্নের উত্তর দেন, তখন কাস্টমারের কিন্তু সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। এরপর রিডিউস প্রোডাক্ট রিটার্নস, অর্থাৎ যদি প্রোডাক্ট বিক্রি করলে অর্থাৎ ভুল প্রোডাক্ট যদি আপনি বিক্রি করে থাকেন, তখন কিন্তু কাস্টমার আপনার কাছে ফেরত দিতে চাইবে। কিন্তু শুরুতেই যদি আপনি সঠিক তথ্য দেন, তাহলে কিন্তু কাস্টমার আর সেই প্রোডাক্টটা আপনাকে ফেরত দেওয়ার তো সম্ভাবনাই নাই, তখন সম্ভাবনাটা কমে যাবে। এজন্য অবশ্যই আমাদের সঠিক তথ্য দিয়ে প্রোডাক্টটা তার কাছে বিক্রি করতে হবে, ভুল কোনো তথ্য দেওয়া যাবে না, বা ভুল প্রোডাক্ট কাস্টমারের কাছে প্রেজেন্ট করা যাবে না।
এর পরের স্লাইডে আমরা শিখব টাইপস অফ প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্টস কত ধরনের। তো এখানে আমি 3 ধরনের প্রোডাক্ট রেখেছি। তো রিটেল সেলে প্রোডাক্ট একই ধরনের হয় না, ব্যবহারের ধরন তারপরে তার স্থায়িত্ব অনুযায়ী প্রোডাক্টকে আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি। তো এখানে 3টা প্রোডাক্ট রাখছি। প্রথমটা হচ্ছে ডিউরেবল প্রোডাক্টস, অর্থাৎ যেসব প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করা যায়। বিষয়টা মনে রাখবেন, ডিউরেবল প্রোডাক্টস হচ্ছে যেসব প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করা যায়। সেটা কেমন প্রোডাক্ট হতে পারে? যেমন ধরেন রেফ্রিজারেটর, তারপরে টেলিভিশন, ল্যাপটপ। তারপরে আপনারা একটু কিছু বলেন তো যেটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। ফ্যান। হুম, মোবাইল ফোন, হুম। ফার্নিচার। আর কি হতে পারে যেটা দীর্ঘদিন আমরা ব্যবহার করে থাকি? উম, বাইক বলেন। আছে, হুম। ফ্যান আছে, হুম। আচ্ছা, ঠিক তারপর আর আছে। কি রয়েছে? তাহলে অনেক। ডিউরেবল প্রোডাক্টস বলতে আমরা কি বুঝলাম কি? ডিউরেবল প্রোডাক্টস মানে যেটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি, যেমন ফ্রিজ, হুম। টেলিভিশন, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, এটসেট্রা। এরপর নন ডিউরেবল প্রোডাক্টস। নন ডিউরেবল প্রোডাক্টস মানে তো এখন বোঝাই যাচ্ছে যেটা আমরা দীর্ঘদিন না, স্বল্প সময়ের জন্য ব্যবহার করতে পারি। সেটা কি হতে পারে? যেমন ধরেন টুথপেস্ট, টিস্যু, তারপরে সোপ, সাবান, তারপরে শ্যাম্পু, যেটা আমরা অল্প সময়ের জন্য বাসায় আনি, অল্প সময়ের মধ্যে আমরা সেটা ব্যবহার করে ফেলি। এটা নন ডিউরেবল মানে অল্প সময়ের জন্য ব্যবহৃত প্রোডাক্ট। আর হচ্ছে প্যারিশেবল প্রোডাক্টস, এটা মানে কি যেসব প্রোডাক্ট দ্রুতই নষ্ট হয়ে যায় সেগুলোকে আমরা প্যারিশেবল প্রোডাক্টস বলতে পারি। যেমন খাবার জিনিস, এই যে দুধ, তারপরে রুটি, তারপরে সবজি কোনো দোকান থেকে আমরা নিয়ে আসলাম, সেটা কিন্তু আমাদের দ্রুত খেয়ে ফেলতে হবে। তো আমরা কি বুঝতে পারছি যে ডিউরেবল প্রোডাক্টস মানে যেটা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি, নন ডিউরেবল মানে যেটা স্বল্প সময়ের জন্য ব্যবহার করি, আর পেরিসেবল মানে যেটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায় বা যেটা আমরা খুব দ্রুত ব্যবহার করে ফেলি। তো এই 3টা প্রোডাক্ট সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। বুঝছি 3টা জিনিস কি কি। হ্যাঁ, বোঝা গেছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। জি। এরপর আমরা প্রশ্নটা শিখবো, আমরাই করো। বুঝিনি। কিছু না, তুমি ক্লাস নাও। আচ্ছা, তো এরপর আমরা জানবো প্রোডাক্ট ফিচার্স সম্পর্কে, প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। তো ফিচার্স বলতে কি বোঝায়? ফিচার্স মানে প্রোডাক্টের বৈশিষ্ট্য। তো কাস্টমার যখন আপনার কাছে প্রোডাক্ট দেখতে আসেন, তো তখন কিন্তু তিনি প্রোডাক্টের বৈশিষ্ট্য জানতে চান। সে বৈশিষ্ট্যগুলো কি ধরনের বৈশিষ্ট্য হতে পারে? যেমন এটার সাইজ কত, মানে প্রোডাক্টের আকারটা কত, তারপরে কালার, প্রোডাক্টটা আর অন্য কোনো রঙে পাওয়া যাবে কিনা, এরপর ম্যাটেরিয়াল, প্রোডাক্টটা আসলে কি ধরনের উপাদান বা কি ধরনের পদার্থ দিয়ে তৈরি, যেমন প্লাস্টিক, স্টিল নাকি কটন, এই ধরনের। এরপর ব্র্যান্ড, অনেক সময় দেখবেন হচ্ছে অনেকে ব্র্যান্ডের জিনিস ইউজ করে, তো এটা কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের, সেটা আপনার কাছে জানতে পারে। এরপর এটার মডেল কি, সেটা জানতে পারে। তারপর এটা কোয়ালিটি, গুণগত মানটা আপনার কাছে জানতে পারে। এটাই হচ্ছে প্রোডাক্টের বৈশিষ্ট্য। এই বিষয়গুলো আপনার কাছে একজন কাস্টমার জিজ্ঞেস করতে পারে। এরপর আমরা জানবো প্রোডাক্ট বেনিফিট সম্পর্কে। তো আগের স্লাইডে আমরা কি জানলাম? যে প্রোডাক্ট ফিচার্স সম্পর্কে। তো এখন আমরা জানবো প্রোডাক্ট বেনিফিটস। তো অনেক হচ্ছে সেলস এক্সিকিউটিভ শুধু কিন্তু প্রোডাক্টের ফিচারগুলাই বলেন, কিন্তু কাস্টমার কি প্রোডাক্টের আমাদের ফিচার নেন? তিনি কি বৈশিষ্ট্যগুলা কিনে নিয়ে যান? অবশ্যই না। তিনি কিন্তু সবসময় মানে চান যে প্রোডাক্টটা যে আমি নিচ্ছি এটা আমার লাভ কি হবে, অর্থাৎ বেনিফিটটা কি, তাই না? তো কাস্টমার জানতে চান যে এই প্রোডাক্টটা কিনলে আমার আসলে কি লাভ হবে। প্রথমেই লাভের খোঁজ, বৈশিষ্ট্য কি অত ম্যাটার করে না, আমার আসলে বেনিফিটটা কি। তো হাউ দ্য প্রোডাক্ট সলভস কাস্টমার প্রবলেমস। তো প্রোডাক্টের বেনিফিট হলো, প্রোডাক্ট বেনিফিট বলতে বোঝায় সেই সুবিধা বা সেই উপকার যা কাস্টমার ব্যবহার করে, যা কাস্টমার কি ব্যবহার করে থাকেন। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ধরেন একটা মোবাইলের ব্যাটারি চার্জ হচ্ছে 5000 mAh ব্যাটারি। তো এটা আপনি কাস্টমারকে বলতে পারেন যে এটার চার্জ 5000 mAh/h।
তো আপনি যদি একবার চার্জ দেন তো আপনি দীর্ঘ সময় এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বেনিফিটস, এটা হচ্ছে লাভ। আবার ধরেন যে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ বা ওয়াটারপ্রুফ ফোন, ল্যাপটপ, তো এটা যদি আপনি পানিতে চুবিয়েও রাখেন, বৃষ্টিতে পড়েও বা ভেজেও আপনার ল্যাপটপ বা ফোনের কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে লাভ অর্থাৎ বেনিফিট। তাহলে প্রোডাক্টের বেনিফিটস কি আর প্রোডাক্ট ফিচার্স কি, দুইটার মধ্যে পার্থক্য কি আমরা সেটা বুঝছি। ফিচার্স মানে বৈশিষ্ট্য, আর বেনিফিট মানে লাভ বা উপকারিতা। উপকারিতা। হ্যাঁ। তো এরপর আমরা জানবো প্রোডাক্ট স্পেসিফিকেশনস, অর্থাৎ স্পেসিফিকেশনস বলতে বোঝায় প্রোডাক্টের বিস্তারিত হচ্ছে নির্দিষ্ট একটা তথ্যকে বোঝায়, প্রযুক্তিগত অথবা কোনো নির্দিষ্ট তথ্যকে বোঝায়। তো সেগুলা কাস্টমার প্রোডাক্ট কেনার আনে, একটু মিউট করবেন। কাস্টমার প্রোডাক্ট কেনার আগে এগুলা কিন্তু জানতে চান যে এটার স্পেসিফিকেশনস, নির্দিষ্ট ইয়াগুলা কি। যেমন ধরেন টেকনিক্যাল ইনফরমেশনগুলো কি। যেমন ধরেন আপনি কোনো ল্যাপটপ বা ধরেন ল্যাপটপ কিনতে গেছেন, তো তখন আপনার কাছে জানতে পারে যে এটার র্যাম কত, এটা স্টোরেজ কত, প্রসেসরটা কত, তারপরে স্ক্রিন সাইজ কেমন। এগুলা হচ্ছে টেকনিক্যাল ইনফরমেশন। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে কাস্টমার যে ওয়ারেন্টি কত, এটা কত বছরের ওয়ারেন্টি, কোনো সমস্যা হলে সেটা কত ওয়ারেন্টির আওতায় পড়তে পারে। এরপর হচ্ছে জানতে পারে এক্সপায়ারি ডেট, অর্থাৎ হচ্ছে এটা ধরেন কোনো খাবার বা ওষুধের দোকানে আপনি গেছেন বা কসমেটিকের দোকানে, সেখানে কিন্তু এক্সপায়ারি ডেটটা খুব প্রয়োজনীয়। কারণ একটা খাবার বা ওষুধ যদি এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু সেটা খাওয়া বা গ্রহণ করা অবশ্যই বিপজ্জনক। তো এই বিষয়টা কাস্টমার জিজ্ঞাসা করতে পারে। এরপর আর কি জানতে পারে, কান্ট্রি অফ অরিজিন, অর্থাৎ প্রোডাক্টটা কোন দেশের তৈরি, মেড ইন বাংলাদেশ নাকি মেড ইন জাপান না মেড ইন চায়না। তো এগুলা জানতে পারে। আর কি জানতে পারে, প্রাইস, কাস্টমারের বাজেট অনুযায়ী সঠিক প্রাইসটা তাকে আমরা জানাবো। এগুলাই হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশনস। এই নির্দিষ্ট তথ্যগুলো একজন কাস্টমার আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। এরপর আমরা জানবো কম্পেয়ারিং প্রোডাক্টস, অর্থাৎ অনেক সময় কিন্তু কাস্টমার হচ্ছে দুইটা প্রোডাক্টের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে না যে এটা নিব না এটা নিব, ওটা ভালো হবে না এটা ভালো হবে। তো তখন একজন সেলস এক্সিকিউটিভের কাজ হচ্ছে দুটি প্রোডাক্টের মধ্যে তুলনা করে কাস্টমারকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, কখনোই ভুল তথ্য দিয়ে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করব না। ঠিক আছে, তো কি কি তুলনা করতে পারবো আমরা। প্রথমে আছে কম্পেয়ার প্রাইস। আমরা হচ্ছে প্রাইস কাস্টমারকে বলতে পারি যে এই প্রোডাক্টটার দাম এই প্রোডাক্টটার দাম এই, অর্থাৎ দুইটি প্রোডাক্টের দাম আমরা তুলনা করতে পারি। এরপর কম্পেয়ার কোয়ালিটি, অর্থাৎ এটা গুণগত মান ব্যাখ্যা করতে পারি, কোনটার গুণগত মান কেমন। এরপর কম্পেয়ার ফিচার্স, অর্থাৎ কোন প্রোডাক্টটি ক্রয় করলে আপনি অতিরিক্ত সুবিধা পাবেন বা এটার বৈশিষ্ট্য এটা। তারপরে কম্পেয়ার ওয়ারেন্টি, অর্থাৎ কোনটার ওয়ারেন্টি বেশি বা কোনটার ওয়ারেন্টি কম সেটা আমরা বলতে পারি, সেটার মধ্যে তুলনা করে দিতে পারি। এরপর রিকমেন্ড দ্য বেস্ট অপশন, অর্থাৎ সব শেষে আমরা কাস্টমারের প্রয়োজন বা তার বাজেট কেমন বা তার ব্যবহার অনুযায়ী আমরা তাকে উপযুক্ত যে প্রোডাক্টটা, সেটা আমরা তাকে বেস্ট অপশন সেটা আমরা তাকে সাজেস্ট করব। সব কিছু জানার পর উপযুক্ত পণ্যটা তার কাছে আমরা সাজেস্ট করব। এটাই হচ্ছে কম্পেয়ারিং প্রোডাক্টস। তো এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? 11টা স্লাইড হয়ে গেছে। কারো কোনো সমস্যা আছে? না না। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা জানবো আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস, অর্থাৎ একজন ভালো সেলস এক্সিকিউটিভ কখনোই কিন্তু কাস্টমারের কথা না শুনে তাকে প্রোডাক্ট আমরা দেখাই না। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে কাস্টমার কি চান, কাস্টমারের প্রয়োজনটা আগে বুঝতে হবে। তো এখানে আমরা শিখবো আস্ক কোশ্চেন। কাস্টমারকে আমরা ভদ্রভাবে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যে আপনি কি চাচ্ছেন বা আপনি কি খুঁজতেছেন বা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমরা ভদ্রভাবে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করব। এরপর লিসেন কেয়ারফুলি, আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করার পর কাস্টমার আমাদের কি উত্তর দিবে সেটা আমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো, কথার মাঝখানে আমরা বাধা দিব না।
এরপর আইডেন্টিফাই বাজেট, অর্থাৎ কাস্টমার কত টাকা খরচ করতে চান বা তার বাজেটটা কত সেটা আমরা জেনে নিব কৌশলে। মানে সবকিছু জিজ্ঞেস করার পর আমরা তাকে ভদ্রভাবে জিজ্ঞেস করবো যে স্যার বা ম্যাম আপনার বাজেটটা কেমন। এরপর বাজেট জানার পর আমরা তাকে রিকম সুইটেবল প্রোডাক্টস, অর্থাৎ সবকিছু জানার পর কাস্টমারের প্রয়োজন, তার বাজেট, তার পছন্দ অনুযায়ী আমরা তাকে একটা বা দুইটা প্রোডাক্ট দেখাবো। এর মধ্যে তিনি যেটা চান সেটা আমরা সুন্দরভাবে বুঝাই দিয়ে তার কাছে আমরা বিক্রি করব। এটাই হচ্ছে কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস, কাস্টমারের প্রয়োজন বুঝে আমরা তার কাছে প্রোডাক্ট বিক্রি করব। তো এরপর আমরা জানবো ডেমনস্ট্রেটিং প্রোডাক্ট নলেজ, অর্থাৎ শুধু প্রোডাক্ট সম্পর্কে আমরা জানলেই হবে না, সেটা প্রোডাক্ট নলেজটা আমরা কাস্টমারের সামনে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা আমরা এখন শিখব। তো প্রোডাক্ট জানা এক বিষয় আর শরীফ প্রোডাক্টটা। একটু কথা বলতাম। হ্যালো, হ্যাঁ। একটু একটু কথা বলতাম একটু। হ্যাঁ আমি কথা বলেন। ক্লাসের মাঝে কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। জিয়া শাহ এবং শিমুরানী গোস্বামী দুইজনকার এনআইডি কার্ড নেই, সেজন্য রেজিস্ট্রেশন করতে পারতেছে না। এইটা অ্যাপ্রোমিক্সে রেজিস্ট্রেশন যাচ্ছে না, ওনারা কম্পিউটার ল্যাবে বসে আছে। জিয়া শাহ এবং শিমুরানী গোস্বামী এই দুজনকার হলো এনআইডি কার্ড তারা পায় নাই ফর্মে, এডমিশন ফর্মে। ওনারা কি শুনতে পাচ্ছেন? ক্লাসে যারা সম্পৃক্ত আছে ওনারা মনে আপনারা হয় শুনতে ক্লাসে, পাচ্ছেন? আমরা তো শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, এখন বিষয় হলো শিমুরানী গোস্বামী এবং জিয়া শাহ এই দুইজনকার যখন এডমিশন ফর্ম দিছে তাতে তাদের এনআইডি কার্ড নাই। এ, এখন তারা এনআইডি রেজিস্ট্রেশন কার্ড। করতে আর আজকে যদি এটা না দেওয়া যায় তাহলে তারা করতে পারবে না, এটা রেজিস্ট্রেশন অফ হয়ে যাবে। ও আচ্ছা, আমি কি আজকে ছবি পাঠাই দিলে হবে? এখন বলি আমি, আমার হোয়াটসঅ্যাপে এনআইডি কার্ডের ছবি এই দুইজন জিয়াসা হ্যাঁ, এবং শিবরানী গোস্বামী যদি থাকে ক্লাসে, তাই এক্ষণে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন, আমি এটা রংপুরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। এখন হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাই দেন। ঠিক আছে। দুইজনে কি আছে ক্লাসে? দুইজনে আছে, ঠিক আছে। ওরা জিজ্ঞাসা তো আছে, শিবরানী গোস্বামী আছে, দুইজনে আছে ক্লাসে। হ্যালো, দাদা, ওরা তো রেসপন্সই করতেছে না, ওরা আবার থাকলো কিভাবে? একজন আবার আছে তারা আর ক্লাসে একজন নেই? নাই। একজন কে আছে। আছে? শিমুরানী নাই। তো কে আছে? জিজ্ঞাসা আছে? হ্যাঁ হ্যাঁ, উনি দিবে দিবে এখনই দিতে তাহলে চাইবে। আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে হলো রিং দিতে বলো, যারা যারা দিচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে রিং দিতে বলো। আর প্রতিভা ম্যাডাম আছে? আচ্ছা, আমারটা হ্যাঁ, ক্লাসে কি প্রতিভা ম্যাডাম আমি আছে? হ্যালো, প্রতিভা ম্যাডাম থাকে তাহলে ওই যে গোস্বামী শিমুরামি রানী গোস্বামীর সঙ্গে একটু হলো কথা বলে তাড়াতাড়ি আমাকে ওই এনআইডি কার্ডের ফটোকপি দিতে বলেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। অতি দ্রুত, ওরা কম্পিউটারের ল্যাবে বসে আছে। আচ্ছা, ডিস্টার্ব দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আপনাকে স্বাগতম। এখন আমার কাছে আর 6 মিনিট হাতে সময় আছে মিটিংটা শেষ হওয়ার। আর 3টা স্লাইড আছে, আমি সুন্দরভাবে বুঝাই দিই, আপনারা একটু ক্লাসে মনোযোগ দেন। তো এখন এই স্লাইডে আমরা শিখব ডেমনস্ট্রেটিং প্রোডাক্ট নলেজ, অর্থাৎ আমরা প্রোডাক্ট সম্পর্কে জানা এক বিষয় আর সেটা সুন্দরভাবে কাস্টমারকে কিন্তু বুঝাই দেওয়া আর এক বিষয়। তো কিভাবে কাস্টমারের সামনে আমরা সেটা উপস্থাপন করব সেই সম্পর্কে এখন আমরা জানবো। তো প্রথমে এক্সপ্লেইন ক্লিয়ারলি, অর্থাৎ সহজ ও পরিষ্কার ভাষায় কাস্টমারকে আমাদের বোঝাতে হবে। আমরা প্রোডাক্টটা সম্পর্কে তাকে আমরা বোঝাবো বা উপস্থাপন করব। এরপর স্পিক অনেস্টলি, অর্থাৎ যা যা আমরা জানি, আমরা প্রোডাক্ট সম্পর্কে যেটা জানি, যতটুকু জানি সেটাই আমরা কাস্টমারকে সৎভাবে বলবো। কোনো ভুল তথ্য বা অতিরঞ্জিত করার জন্য কিছু বলবো না, ঠিক আছে? যেটা জানি সেটাই শুধু বলবো। আর যদি কিছু না জানি তাহলে কাস্টমারকে সুন্দরভাবে আমরা বলবো যে সরি স্যার,
এই বিষয়ে তো এখন জানতেছি না, বা আমি আপনাকে একটু জেনে বলতেছি, তো তখন কাস্টমারের আমাদের প্রতি আস্থা বাড়বে। এরপর আমরা শিখব ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। তো কাস্টমার যেন সহজেই বুঝতে পারে এমন ভাষা ব্যবহার করব, অন্য ধরনের ভাষা ব্যবহার করব না যেটা কাস্টমার বুঝবে না। যেমন অনেকের আঞ্চলিক ভাষা আছে, তো সেটা আঞ্চলিক ভাষা আমরা ব্যবহার করব না। এরপর গিভ রিয়েল এক্সাম্পলস, অর্থাৎ বাস্তব উদাহরণ দিলে কাস্টমার আরো দ্রুত বুঝবে। বাস্তব উদাহরণটা কেমন? ধরেন ফোনের কোনো ব্যাটারি, যে এই ফোনের ব্যাটারিটা এত, তো এটা ব্যবহার করে আপনি একবার চার্জ দেওয়ার পর আপনি একটা দীর্ঘদিন চালাতে পারেন। তো এইভাবে আমরা বাস্তব উদাহরণ দিয়ে কাস্টমারকে বোঝাতে পারবো বা তার কাছে প্রোডাক্ট সম্পর্কে উপস্থাপন করতে পারবো। এরপরে আমরা শিখব কিছু কমন প্রোডাক্ট নলেজ মিস্টেক। তো এখন আমরা প্রোডাক্ট নলেজের ক্ষেত্রে সেলস এক্সিকিউটিভের কি কি সাধারণ ভুল হতে পারে বা ভুল করে থাকেন সেই সম্পর্কে আমরা জানবো, যাতে নেক্সট টাইম এই ভুলগুলো আর না হয়। তো গিভিং রং ইনফরমেশন, ভুল তথ্য দিয়ে কখনোই প্রোডাক্ট বিক্রি করা যাবে না, বা আমরা চেষ্টাও করবো না ভুল তথ্য দিয়ে বিক্রি করার। আর যদি পরে কাস্টমার একবার ধরতে পারে যে আপনি ভুল তথ্য দিয়েছেন, তাহলে আপনার খবর আছে। তো এই জন্য ভুল তথ্য দিয়ে কখনোই প্রোডাক্ট আমরা বিক্রি করব না। এরপর গেসিং অ্যান্সার্স, অর্থাৎ কোনো তথ্য যদি না জানি সেটা কিন্তু আন্দাজ করেও আমাদের বলা যাবে না। যদি কাস্টমার জিজ্ঞেস করে যে ধরেন অমুক ফোনে 5G বা এই ফোনে 5G সাপোর্ট আছে কিনা, তো তখন যদি আপনি নিশ্চিত না হন, হুট করে হ্যাঁ বলা যাবে না। আপনি বলতে পারেন যে সরি স্যার, আমি একটু দেখে নিশ্চিত হয়ে আপনাকে বলতেছি। তো এভাবে আমরা বলতে পারবো, কোনো কিছু আন্দাজ করে বলবো না। এরপর হাইডিং প্রোডাক্ট লিমিটেশনস, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কিন্তু সীমাবদ্ধতা থাকে, তো সেগুলো আমরা কখনোই লুকায় রাখবো না। সত্য তথ্য যেটা কাস্টমার জানতে চান সেটা আমরা আত্মবিশ্বাসের সাথে সত্য কথা, তো সত্য ইনফরমেশন তাকে আমরা দিব। এরপর ইগনোরিং কাস্টমার কোশ্চেন, কাস্টমার যদি কোনো প্রশ্ন করে গুরুত্ব দিয়ে আমরা সেটার উত্তর দিব, কখনোই আমরা উপেক্ষা করব না। এরপর পরের স্লাইডে আমরা কিছু টিপস রাখছি, টিপস টু ইমপ্রুভ প্রোডাক্ট নলেজ। অর্থাৎ এখন আমরা জানবো একজন সেলস এক্সিকিউটিভ নিজের প্রোডাক্ট নলেজ আরো কিভাবে উন্নত করতে পারে। তো প্রোডাক্ট সম্পর্কে সম্পর্কে একদিন যে আমরা শিখলাম তাতেই সব জানা হয়ে যায় এমন কিন্তু না। প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট আসে, নতুন নতুন ফিচার যোগ হয়। তো সবকিছু আমাদের শেখার মনোভাবটা আমাদের থাকতে হবে। তো রিড প্রোডাক্ট ম্যানুয়ালস, প্রতিটি প্রোডাক্টের একটা ম্যানুয়াল বা ইউজার গাইড থাকে, মানে এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটার ব্যবহার বিধি থাকে। তো যখন আমরা এতে প্রোডাক্টের ফিচার্স থাকে, তারপরে ব্যবহার বিধি থাকে, কোনো সেফটি ইনফরমেশন থাকতে পারে। তো একজন ভালো সেলস এক্সিকিউটিভের উচিত এগুলো সব পড়া। এরপর অ্যাটেন্ড প্রোডাক্ট ট্রেনিং, অনেক কোম্পানি কিন্তু তাদের কর্মীদের জন্য অনেক সময় প্রোডাক্ট ট্রেনিং এর আয়োজন করে থাকে, যে কোন কোন প্রোডাক্ট কিভাবে আর কি ব্যবহার করতে হয়। তো এই ধরনের প্রোডাক্ট ট্রেনিং এ অবশ্যই আমাদের অংশগ্রহণ করতে হবে। এরপর প্র্যাকটিস রেগুলারলি, যত বেশি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব বা যত বেশি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তত বেশি কিন্তু অভিজ্ঞতা হবে। তো প্র্যাকটিস আপনাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। এরপর লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স স্টাফ, অর্থাৎ সিনিয়র বা অভিজ্ঞ যেই স্টাফরা আছেন তাদের আমরা সাহায্য নিব। সাহায্য তাহলে আমাদের একটা অভিজ্ঞতাও বাড়বে। এরপর স্টে আপডেটেড, অর্থাৎ নতুন মডেল, তারপরে নতুন টেকনোলজি বা নতুন কোনো ফিচার সম্পর্কে নিয়মিত আমাদের আপডেট থাকতে হবে। তো একজন প্রফেশনাল সেলস পার্সনের সবসময় নতুন তথ্য জানার চেষ্টা করা দরকার বা চেষ্টা করা উচিত। তো আজকে আমাদের ক্লাস থেকে আমরা এটাই শিখলাম যে রিটেল ব্যবসায় শেখার কিন্তু কোনো শেষ নেই। যত বেশি শিখবেন তত বেশি আপনি আত্মবিশ্বাসের সঙ্গে গ্রাহককে সেবা দিতে পারবেন। তো আমার প্রায় টাইম শেষ, আমি আপনাদের গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিব। আর আমি আরেকবার একটা মিটিং দিচ্ছি, ওখানে আপনারা জয়েন হন, কোনো প্রশ্ন থাকলে ওখানে বলতে পারেন। তো সবাইকে শুভরাত্রি।